এই গ্রামের নামটা ছিল হেলেঞ্চা গ্রাম, এখনো আছে গ্রামটা। তো এই হেলেঞ্চা গ্রামের ঘটনাটা ছিল, ওই নাজিরগঞ্জ থেকে দুইজন আপন দুই ভাই আসেন আর কি একটা বাড়িতে, একটা বড় একটা গেরস্ত বাড়িতে কাজ করার জন্য। তো ওনারা ওই গেরস্ত যিনি ওই বাড়ির মালিক, ওনারা দেখতেন যে এই দুই ভাই, আপন দুই ভাই খুবই অনেস্ট, পরিশ্রমী, এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করেন এবং গেরস্ত ওদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা, তো এটা দেখে গেরস্তর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গেরস্ত তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটা মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের আমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই। তো ওরা দুইজন ছিল কিন্তু রাসূল ভাই খুবই গরিব। আচ্ছা, কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ, কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওনার নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছেন। তখন ওরাও খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নাই, আমাদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। রাসূল ভাই ঠিক আছে, ভালো, মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মাও রাজি হয় এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে তার শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই, আর চরাঞ্চল, কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসেন। তো চলে আসার কিছুদিন পরে, ধরেন সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে এবং অসুস্থ হওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা, কিন্তু রাসূল ভাই এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল, আচ্ছা, যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যে ওনার কবর হয়, কবর দেয়া, এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলতে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা, যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিলেন, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার দুই ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেব। আচ্ছা, তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায় তখন। আবার ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে এত দূর নিয়ে যাবে। তো এখানে রাসূল ভাই বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 7 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা, তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদীপথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলে প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদীপথ পাড়ি দিতে হয়। এটা কিন্তু খুব সহজ পথ না, একেবারেই না। মানে ওই সময়টাতে যোগাযোগ ব্যবস্থা আর এতটা ভালো ছিল না ওই অঞ্চলে। এখন একটু ভালো হয়েছে, আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজনের একটা বিশ্বাস যে লাশ দ্রুত দাফন করে দেয়া, তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় ওনার মা, তো চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাব, রাত্রেই নিয়ে যাই, যতদূর আগানো যায়, তাতে সকাল হলেই দাফন করে দেয়া যায়। তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করছে তো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে রাসূল ওনারা রওনা দেওয়ার সময় তো ওনারা প্রায় 4 কিলোমিটারের পথ একটা ভ্যান পান, ভ্যানে যান। তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান, এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত রাসূল ভাই ওই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। ওনারা মাঠে যখন নদীর ধারে আসেন তখন দূরে দেখেন যে একটা নৌকা অনেক দূরে, কারণ সব বর্ষাকাল ছিল তো মানে মোটামুটি লোকজন একটু মাছ ধরাও ব্যস্ত ছিল। তো অনেক রাত হয়ে গেছিল ওখানে আসতে, প্রায় রাত 1-1:30 বেজে গেছে ওই সময়, মানে ওই নদীর ধারে আসতে ওই 5-7 কিলোমিটার অতিক্রম করতে এত সময় লেগেছে সন্ধ্যার পর থেকে। তো এখন ওনারা দূর থেকে ডাকছিলেন ওই মাঝিদেরকে। তো দেখা যাচ্ছে যে একটা মাঝারি সাইজের একটা নৌকা 2-3 জন মাঝি সহ ওখানে আসেন, বলেন কি ব্যাপার, আপনি কি হয়েছে, ডাকাডাকি করেন কেন? তো বলে যে আমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে নাজিরগঞ্জে। আচ্ছা, তো এখানে আপনি সাহায্য করেন।
বলে যে আমাদের তো এখন মাছ ধরার সময়, আমরা তো জাল ফেলেছি নদীতে, এখন তো আমরা যেতে পারবো না, আর তাছাড়া লাশ তো আমরা নেই না এইভাবে, আমরা তো এটা তো মাছ ধরা নৌকা। ওরা খুব অনুনয় বিনয় করেন, বলে যে আপনার মাছ ধরে সাধারণত রাত্রে কয় টাকার মাছ ধরবেন? তো বলে এত টাকার মাছ ধরবো। বলে ঠিক আছে, আপনি যত টাকার মাছ ধরবেন বাজারে বিক্রি করে আমি তার দ্বিগুণ টাকা দিব, শুধু লাশটা খালি নাজিরগঞ্জের ঘাটে আমাদেরকে পৌঁছে দেন। তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে, টাকা যেহেতু দিতে চাচ্ছে আর লোকটা বিপদেও পড়েছে, এটা মানবিক একটা দায়িত্ব এটা পৌঁছে দেয়া। তখন তারা রাজি হন, এবং ওরা কিন্তু মানুষই ছিল রাসেল ভাই, ওরা কোনো জিন টিন ছিল না, একদম মানুষই ছিল, নর্মাল স্বাভাবিকভাবে পর্যন্ত চলছিল। লাশ যখন রাসেল ভাই শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে চলে আসে, তখন নৌকা যখন যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি বলেন? সেটা হচ্ছে যে ওরা দেখে নদীর মাঝখানে একটা বড় আকৃতির বক দাঁড়িয়ে আছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বড় আকৃতির বক রাসেল ভাই, বক কিন্তু রাসেল ভাই পানির উপর দাঁড়ায় না, এটা হয়তো বা ওই চট টট পড়লে দাঁড়ায় এর উপরে। রাইট। এখন লোকজন চিন্তা করছে মাঝি কি ব্যাপার, এদিকে তো নৌকা তো মাঝে মাঝেই নিয়ে আসি, এই চর আসলো কোত্থেকে এখানে? বক দাঁড়িয়ে আছে, রাতের বেলায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় আকৃতির বক, এবং অস্বাভাবিক রকমের বড়। চিন্তা করে হতেও পারে হয়তো বা রাতের বেলা অত বড় বক হতেও পারে, কিন্তু ওরা কখনো দেখে নাই। আমাদের কোন কোন মাঝির বয়স ছিল 60 ঊর্ধ্ব, 3 জনের মধ্যে, কিন্তু এত বড় বক কখনো দেখে নাই। যাই হোক, নৌকা ওদিক দিয়েই যেতে হবে রাসেল ভাই, কিছু করার নাই। এখন বক তাদেরকে দেখে ওখানে নড়াচড়া করে না, উড়েও যায় না। জি। হঠাৎ করে রাসেল ভাই মানে এই নৌকাটা দাম করে একটা মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, মনে যে নিচে কোনো চর পড়ে গেছে, এবং ওরা সবাই অবাক হয়। এটা মাঝ নদী, মানে একদম উত্তাল পদ্মা, বর্ষার সময় স্রোত, এইখানে তো চর পড়ার কোনো কথা না, মানে সবাই খুব অবাক। যাই হোক, যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো নৌকাটা তো সরাতে হবে, এবং ধাক্কা খাওয়ার পর দেখে আসলে বক ওটা ওইভাবেই আছে। সে কি করছে, ওই নদীর মধ্যে মাথাটা ঢুকিয়ে মাছ খাওয়ার চেষ্টা করছে। তো একজন মাঝি নামার পরে দেখে যে সত্যি তার মোটামুটি হাঁটু পানিরও নিচে পানি আর কি, মানে ওখানে চর আছে। খুব অবাক হন, চর তো থাকার কথা না এখানে, খুব চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, যেহেতু আছে কিছু করার নাই, হতেও পারে কোনোভাবে। উনি ধাক্কা দিয়ে নৌকাটা চর থেকে দূরে সরাই নিয়ে, যাতে নৌকাটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা। তো রাসেল ভাই যখন উনি নৌকাটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন, কিছুতেই নৌকা সরছিল না, মনে হচ্ছে কোনো একটা জিনিস নিচ থেকে এমন ভাবে নৌকাটা টেনে ধরে রেখেছে যে কোনোভাবে সেটা সরানো যাচ্ছে না। তো উনি মনে করছেন হয়তো বা চরের একটু বেশি উপরে উঠে গেছে নৌকা, যার কারণে ধাক্কা দিয়ে সরাতে পারছেন না। তো সবাই নৌকার উপরেও যারা ছিল, তখন কয়েকজন মাঝি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, উনি একা যেহেতু পারছেন না, তাহলে আমরাও নামি। আচ্ছা। তো তারা যখন নামার অ্যাটেম্প নিচ্ছিল, হঠাৎ করে মানে কোনো কথা ছাড়াই যিনি নেমেছিলেন প্রথমে, দেখে যে উনি শুধু বলল যে ওরে আল্লাহ বলে এরকম একটা শব্দ করেছে, আর হঠাৎ করে দেখে উনি সাথে সাথে পানির নিচে তলিয়ে গেল। আচ্ছা। এবং পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে দেখে ওই বকটাও নাই, আর ওই যে নৌকাটা একটু দোলা শুরু করছে, মানে যে মাটির সাথে থেকে যাওয়া অবস্থাতে একটু আটসাট হয়েছিল। পরে যখন তারা বৈঠা দিয়ে পানি মাপতে গিয়ে দেখেন নিচে কোনো চর নাই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো একটা তাহলে ওই ইটা কোথায় গেল, ওই মাঝি কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না মাঝিকে। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। আচ্ছা। এই দুই পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এরকম একটা অবস্থা, আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো, নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোনো জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হই, ওই লাশটাও নৌকায় ওঠার পর তাড়াতাড়ি নৌকা। এখন তারা চিন্তা করছে এখন মাঝ নদীতে আসছে, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করে আমরা তারা নাজিরগঞ্জে চলে যাই, নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো
যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায় আচ্ছা। একই রকম ভাবে, এবং দেখে ওই সেই বকটা হুম। ওখানে দাঁড়িয়ে আছে, বড় আকৃতির বকটা। খুবই অদ্ভুত। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা অদ্ভুত ব্যাপার শুনছেন, যে তোদেরকে ছেড়ে দিব, হুম। এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, হুম। না হলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকেও মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নাই, এই জি। মহিলার লাশটা আমাদের প্রয়োজন। হুম। হুম। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দিবি। এখন আসলে ওনার 2 সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু না, একটা এটা ইম্পসিবল সম্ভব ব্যাপার, না। এটা এটা তো- কখনো হতে পারে না। এটা হতে পারে না নিজের আসলে। মায়ের লাশ পানিতে ফেলে দেবে, সেটাই। কে বা কে বলছে জিন হইতে পারে, ভূত হইতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হইতেই পারে না। আর ওনারা 2 জন খুব নামাজ কালামি লোক ছিলেন। হুম। হুম। তখন চিন্তা করেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যায়। তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, হুম। যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজির গাছ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাব অন্য ভাই দেয়া শুরু করবে, হুম। এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে 2 জন মাঝি জীবিত ছিলেন, ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন আচ্ছা। একের পর এক, এবং দেখে যে ওই বকও উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে রাসেল ভাই নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না, হুম। যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে আমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি অতটা জানি না। হুম। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ের হিসাব রাখে, যে আচ্ছা। সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, এটা কিন্তু আমি জানতাম না আসলে এরকম। হ্যাঁ হ্যাঁ বাহ। মিলে যাওয়া এই ধরনের, এই যে আমরা রাসেল ভাই ওই যে শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি লাশ নিয়ে যাচ্ছে পিছন থেকে, হুম। ওই লাশই বলছে যে আমার লাশটা নিস না, রেখে যা। তখন যারা লাশটা বহন করছে সবাই ওই লাশটা ফেলে চলে যায়, দেখা যায় ওই লাশটা অদৃশ্য হয়ে গেছে বা কেউ জি। নিয়ে গেছে। সাধারণত রাসেল ভাই এই ঘটনা সবসময় ঘটে না, ওই যে নির্দিষ্ট কোনো সময় রাশির সাথে মিল রেখে যদি কোনো মানুষ মারা যায়, হুম। দৈবক্রমে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত ওই লাশগুলো জিনেরা ওই জাদুটোনা করার জন্য এই লাশগুলো ব্যবহার করে। আচ্ছা। তো এই সময় এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে জিনেরা ওই লাশগুলো যে কোনো উপায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হুম। হুম। তো এই কারণেই ওই ঘটনাটা ঘটেছিল যে ওনার আম্মা যখন মারা গেছিলেন, তো ওই ধরনের কোনো আমাবস্যা, পূর্ণিমা বা ওই তিথিগত কিছু ব্যাপার ছিল, এই জন্য জিনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল লাশটা চুরি করার। কিন্তু যখনই ওই যে যখন ঘোড়ার গাড়ি বা ওই যে শেষে তখন ওখানে অনেক লোক ছিল, হুম। হুম। ওই প্রত্যেকটাই সেই, এই জন্য ওরা ওই সুযোগটা পায়নি। যখন আচ্ছা। মাঝ নদীতে চলে আসছে, আশেপাশে কোনো লোক নাই, তখন এই সুযোগটা তারা নিতে গিয়েছিল আর কি। আর যখন ওই যে ওনারা নেমেছে, ওই যে মাঝিটা নেমেছিল, হুম। মাঝিটার মৃত্যুটাও হয়েছিল জিনদের হাতে। আচ্ছা। তো যার কারণে সে আর কিছু বলে যেতে পারেনি। পরবর্তীতে ওখানে একজন বুজুর্গ ব্যক্তি উনি এইটার বলেছিলেন যে এটা এই কারণে হয়েছে।